হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। হুম, সবাই? জি হ্যালো, স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, যাই হোক আমি ক্লাসটা শুরু করি। আমাদের অনেকেই আসছে। দেখো, আজকে বেসিক্যালি তোমাদের খুব বেশিক্ষণ ক্লাস বোধহয় আমি নিব না, হাফ এন আওয়ার নিব। তো তোমাদের সাথে আমি বেসিক এখন পর্যন্ত যে বেসিক ডিসকাশনগুলো হয়েছে, জাস্ট একটা ছোট, জাস্ট একটা ওভারভিউ দিব, যে তোমাদের সাথে আমি দেখো, তোমরা যদি লেখাটা দেখো, আমি তোমাদেরকে বেসিক্যালি এখন পর্যন্ত কভার করেছি এই ইন জেনারেল এই চারটা টপিক: ফিজিক্যাল প্রপার্টিজ অফ সয়েল, ইন্ডেক্স প্রপার্টিজ, যেখানে বেসিক্যালি আমি তোমাদেরকে পড়িয়েছি সিভ হাইড্রোমিটার এবং লিকুইড লিমিট, প্লাস্টিক অ্যাটারবার্গ লিমিট, লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট, শ্রিঙ্কেজ লিমিট। তারপর পড়িয়েছি তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন, যেখানে বেসিক্যালি টেক্সচারাল ছিল, টেক্সচার সিস্টেম ছিল, ইউএসসিএস ছিল, আর এসটো ছিল। এরপরে লাস্ট যেটা তোমাদেরকে পড়েছি সেটা হচ্ছে এফেক্টিভ স্ট্রেস প্রিন্সিপাল। সো এই চারটা টপিক আসলে আমি বেসিক্যালি অনেকদিন ধরেই তোমাদেরকে পড়াচ্ছি। যারা ইনফ্যাক্ট তোমাদের ক্লাস শুরুর আগেও তোমাদেরকে এই এই টপিকে ছিলাম, এখনো আমি বেসিক্যালি অনলাইন ক্লাসও আসলে বেসিক্যালি অনেকদিনই তোমাদেরকে এই টপিকগুলো পড়িয়েছি। আহ, যেটা হয়তো নর্মাল অনেকেই বলতে, মানে এই জিনিসগুলো আসলে খুবই সিম্পল জিনিস, এমন না যে এই জিনিসগুলো তোমার খুব বেশি কমপ্লিকেটেড জিনিস। বাট এই টপিকগুলো আমার তোমাদেরকে অনেকদিন পড়ানোর বা অনেক স্লোলি পড়ানোর যে মূল এইমটা ছিল, সেটা ছিল যাতে তোমরা ফান্ডামেন্টালটা বুঝো। কারণ আমি এরপরে তোমাদেরকে আরো ইন জেনারেল ব্রড আসপেক্টে দুইটা জিনিস পড়াবো। একটা হচ্ছে স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোড, এবং আরেকটা হচ্ছে ওয়াটার ফ্লো থ্রু দ্য সয়েল। সো এই দুইটা টপিক আমি যখন পড়াবো, বেসিক্যালি এই ইনফরমেশন গুলো, এই এই যে চারটা চ্যাপ্টারে তোমরা পড়েছো, এই চারটা চ্যাপ্টারের ইনফরমেশন তোমাদের লাগবে। এবং এট দ্য সেম টাইম তোমরা যখন ফারুক স্যারের যে টপিকগুলো তোমরা পড়েছো বা পড়ছো এখন, যে কনসলিডেশন এবং শিয়ার স্ট্রেংথ, সেটার জন্য তোমাদের এই আহ, এই চারটার বেসিক তোমাদের ডেফিনেটলি লাগবে। ঠিক আছে? এখন স্পেশালি তোমার যে সয়েলের যে ফিজিক্যাল প্রপার্টি গুলো, যে ভয়েড রেশিও কি, পোরোসিটি কি, ডেন্সিটি কি,
এবং তাদের মধ্যে যে বিভিন্ন কোরিলেশন আছে যেটা 3 ফেজ ডায়াগ্রাম দিয়ে বের করা হয়। এই ধরনের এই প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট। এইগুলো বেসিক্যালি তোমরা একটু দেখবা। আর গ্রেইন সাইজে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে সিভ অ্যানালাইসিস এবং হাইড্রোমিটারটা কিভাবে করি সেটা তো দেখলা। সেখান থেকে কিভাবে সয়েলের গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন ড্র করা যায় এবং গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন তুমি যখন ড্র করবা, গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন থেকে কিছু প্যারামিটার বের করতে হয়, যেমন D60, D30, D10, এবং সেখান থেকে বেসিক্যালি আমরা দুইটা প্যারামিটার বের করি কমপ্লিট গ্রেইন সাইজ যখন আমরা করি, CU এবং CC। CU-টা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি আর CC-টা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সামথিং লাইক দ্যাট, আমি ভুলে গেছি কি জানি, মনে আছে তোমাদের? কার্ভেচার। কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং বেসিক্যালি তুমি যেই ধরনের, তোমরা যদি কেউ সয়েলে কাজ করো, হোয়াটএভার, তুমি যদি স্ট্রাকচারে কাজ করো, নর্মালি তোমরা দেখবা যে বিয়ারিং ক্যাপাসিটি মানে সয়েলের ক্যাপাসিটি যখন বের করে বা আদার্স প্যারামিটার যখন বের করে, বেসিক্যালি তোমাকে প্রথম যে কাজটা করতে হয় সয়েলে, যে সয়েলটাকে আইডেন্টিফাই করতে হয়, সয়েলটা কি স্যান্ডি না সয়েলটা ক্লে টাইপ। এবং আমি ধরে নিলাম যে তুমি ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন করলা না, জেনারেলি তুমি আইডেন্টিফাই করলা সয়েলটা কি স্যান্ডি না সয়েলটা ক্লে টাইপ। তোমার ওই জেনারেল ক্লাসিফিকেশনের জন্য কিন্তু তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে গ্রেইন সাইজ অ্যানালাইসিস করতে হবে। এবং দ্যাট মিনস তোমাকে আলটিমেটলি এই যে ইন্ডেক্স প্রপার্টির প্রথম যে স্টেপসটা সেটা তোমাকে পারতে হবে। সো তুমি যদি গ্রেইন সাইজ অ্যানালাইসিস করতে পারো, তার মানে তুমি স্যান্ডের পার্সেন্টেজ কতটুকু আছে, সিল্ট কতটুকু আছে, ক্লে কতটুকু আছে সেটা তুমি জানতে পারবে। এবং তুমি ওই পার্সেন্টেজটা যখন তুমি জানতে পারবা, দেন তুমি ইজিলি সেটাকে আইডেন্টিফাই করতে পারবে এটা কি মোস্টলি স্যান্ড না সিল্ট না ক্লে। এখন তুমি যদি আরো জাস্টিফাইড ওয়েতে সয়েল, যে সয়েলটা নিয়ে ডিল করবা বা যেখানে তুমি ফাউন্ডেশন রাখবা, ক্লাসিফাই করতে চাও, তাহলে তোমাকে করতে হবে ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন। কারণ ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন করলে তুমি সয়েলের একদম মানে এক্সাক্ট না, মোরলেস তুমি একটা বিহেভিয়ার বা একটা টাইপ সম্পর্কে আর একটু ডিটেল ভাবে আইডিয়া পাবা। সেই ক্লাসিফিকেশনটা করার জন্য যে প্রসেস সেটাকে আমরা বলি ইঞ্জিনিয়ারিং ক্লাসিফিকেশন। এবং যেটা আমি তোমাদেরকে যখন ইঞ্জিনিয়ারিং ক্লাসে পড়িয়েছি তখনও বলেছি যে আমরা মোস্টলি ক্লাসিফিকেশনের জন্য ইউজ করি ইউএস সিস্টেম। এটা USLS না, দেখতে USLS এর মতো লাগে, USCS সিস্টেম, বা যেটা এখন ASTM অ্যাডপ্ট করেছে। ASTM, এটাকে আমরা ASTM স্ট্যান্ডার্ডও বলি। ASTM সম্ভবত D2487, আমার এটা সম্ভবত 2487, তোমরা আরেকটু দেখে নিও। এবং আমাদের BNBCও কিন্তু আসলে এক্স্যাক্টলি তাদের এই সিস্টেমটা ফলো করে। সো তুমি USCS পারো মানে তুমি আসলে এই তিনটাই পারো, ঠিক আছে? দ্যাট মিনস তুমি একটা ক্লাসিফিকেশন করতে পারলা। এটা হচ্ছে তোমার একদম ইনিশিয়াল ধাপ। এবং এই ক্লাসিফিকেশন করার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তোমার অ্যাটারবার্গ লিমিট গুলো লাগবে। সো অ্যাটারবার্গ লিমিট গুলো কি এবং অ্যাটারবার্গ লিমিট গুলো কিভাবে ক্যালকুলেট করে, তাদের ইফেক্ট কি বা তাদের কনসিডারেশন কি, সেই জিনিসগুলো তোমাদের সাথে ডিসকাস করা হয়েছে। এবং অ্যাটারবার্গ লিমিটে কিভাবে ল্যাবরেটরিতে টেস্ট করে সেটাও তোমাদেরকে দেখানো হয়েছে। সো তোমরা আলটিমেটলি এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবা। অ্যাটলিস্ট যে কোনো একটা সয়েল মেকানিক্স, আমি ক্লাস লেকচারগুলো তোমাদের সাথে আপলোড করে দিব, এখন আপলোড করা হয়নি বোধহয়। ক্লাস লেকচারগুলো তোমাদেরকে আমি আপলোড করে দিব এবং তোমরা ক্লাস লেকচারগুলো দেখবা এবং সেই সাথে তোমরা যে কোনো একটা সয়েল মেকানিক্স এর বই পড়বে। এই জিনিসগুলো আসলে মোরলেস সব বইতেই থাকে। সো যে কোনো একটা সয়েল মেকানিক্স এর বই যদি তোমরা একটু ডিটেল পড়ো, তোমরা ওভারঅল জিনিসটা সম্পর্কে আইডিয়া পাবা। অ্যাটলিস্ট এই 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার পয়েন্ট, যে পয়েন্টগুলো খুবই সিম্পল পয়েন্ট, বাট আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা এই জিনিসগুলোকে ইগনোর করি বা আমরা জিনিসগুলোকে বুঝতে চাই। বাট তুমি যদি একটা সয়েলের ডিটেল বুঝতে চাও, সেটার জন্য আসলে তুমি সয়েলের ক্যাপাসিটি যদি বের করতে চাও, তাহলে কোনো কিছু না বুঝা, তাহলে তুমি আসলে শিয়ার স্ট্রেংথ চ্যাপ্টারটা পড়লেই হয়। ওখানে তুমি ওই শিয়ার স্ট্রেংথ চ্যাপ্টারে যেটা ফারুক স্যার তোমাদেরকে পড়ান, মানে স্যার যেটা তোমাদেরকে দেখিয়েছে, সেখানে কিন্তু C5 কিভাবে বের করে সেটা স্যার বলেছে তোমাদেরকে। তো C5 যদি বের করে তুমি সয়েলের ক্যাপাসিটি বের করে ফেলতে পারো, তার মানে তোমার শিয়ার স্ট্রেংথের ওই চ্যাপ্টারে পরে তোমার আসলে সয়েল মেকানিক্স জানার দরকার নেই। বাট না, তুমি C5 বের করাটাই আসলে সয়েলের বেসিক না। সয়েলের প্রপার্টিটা তোমাকে জানতে হবে, সয়েলটা কিরকম সেটা তোমাকে জানতে হবে, সয়েলের বিহেভিয়ারটা কিরকম সেটা তোমাকে জানতে হবে। এবং সেটা জানলে পয়েন্ট 1 to পয়েন্ট 3, যেটা এখন তোমাদের স্ক্রিনে শেয়ার হচ্ছে, সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো, এরপর আরেকটা জিনিস, এরপরে যেটা 4 নাম্বার, যেটা লাস্ট দুইটা ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি, সেটা হচ্ছে
এফেক্টিভ স্ট্রেস কনসেপ্ট। সো এফেক্টিভ স্ট্রেস কনসেপ্টটা দুইটা জিনিসের জন্য কাজ। এফেক্টিভ স্ট্রেস কনসেপ্টটার জন্য মূল যেটার জন্য আমরা আসলে পড়িয়েছি সেটা হচ্ছে তোমার যে ওভারবার্ডেন প্রেসারটা ক্যালকুলেট করা। সে তোমার সয়েলটা হচ্ছে কোনো একটা গ্রাউন্ড সারফেসে আছে, তুমি এখানে গ্রাউন্ড সারফেসে আছে, তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে সে গ্রাউন্ড থেকে একটা সার্টেন ডিস্টেন্স নিচে, গ্রাউন্ড থেকে তোমার সে ফর এক্সাম্পল গ্রাউন্ড থেকে তোমার জেড ডিস্টেন্স নিচে। সো এই জেড ডিস্টেন্স নিচে এখানে যে ওভারবার্ডেন যে সয়েলটা আছে, এই সয়েলটা তোমার কি পরিমাণ প্রেসার দিচ্ছে। নর্মালি আমরা যেটা করতাম আগে, আমরা টোটাল স্ট্রেসটা ক্যালকুলেট করতাম যে তার উপর টোটাল কতটুকু ফোর্স কাজ, টোটাল যে ওভারবার্ডেন কতটুকু কাজ করে। বাট রাইট নাও আমরা দেখি যে সয়েল স্কেলিটনের স্ট্রেসটা কতটুকু কাজ করে, যেটাকে আমরা ডিফাইন করি ইফেক্টিভ স্ট্রেস হিসাবে। সো এফেক্টিভ স্ট্রেসটা কিভাবে ক্যালকুলেট করে সেটা তোমাদেরকে দেখানো হয়েছে। এবং একটা জিনিস মনে রাখবা যে ইফেক্টিভ স্ট্রেসটা তোমাদেরকে তোমরা যদি জানো, তাহলে তোমরা স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোডে যে প্রবলেমগুলো আছে, তোমরা কনসলিডেশনে যে প্রবলেমগুলো আছে, শিয়ার স্ট্রেংথে যে প্রবলেমগুলো আছে, সেগুলো তোমরা ইফেক্টিভলি সলভ করতে পারবা। সো এই যে চারটা টপিক তোমাদেরকে পড়ানো হয়েছে, চারটা টপিক খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে তোমরা বইতে দেখবা। এবং যদি তোমরা কোনো মনে করো যে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে, এনি টাইম তোমরা আমাকে মেইল করতে পারো, যেহেতু এখন তোমরা আসার সুযোগ নেই। অথবা ক্লাসে আমার সাথে শুরুতে আমাকে বলতে পারো যে স্যার আসলে আমাদের এই যদি তোমাদের কোনো স্পেসিফিক প্রবলেম থাকে, আমি একটা ক্লাস দরকার হলে রাখবো যে অনলি তোমাদের এই চ্যাপ্টারগুলো, তোমাদের প্রবলেমগুলো সলভ করবো আমি। ঠিক আছে? তো এই জিনিসগুলো জাস্ট হাইলাইট করা। এবং সিমিলারলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ফাইনাল পরীক্ষার জন্য এখানে ইম্পর্টেন্ট। এবং এখানে দেখবে যে অনেকগুলো প্রবলেম আছে, বিভিন্ন ধরনের প্রবলেম আছে। এই প্রবলেমগুলো তোমরা যে কোনো একটা, সবগুলো বইতেই প্রবলেমগুলো মোরলেস সেম। তো প্রবলেমগুলো একটু দেখবা যে নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আর কি, মানে অঙ্ক সোজা হিসাব যেগুলো, সেগুলো তোমরা একটু দেখবে, আমার ধারণা তোমরা সলভ করতে পারবে। এখন আজকে তোমাদের সাথে আমি নেক্সট যেই টপিকটা শুরু করব সেটা হচ্ছে স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোড এবং স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোড। পাওয়ার পয়েন্ট শেয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোড। এখন এটা যদি আমি লিখি যে হোয়াট আর দ্য ইনডিউসড স্ট্রেস অন এ সয়েল মাস, এটা সয়েলের উপর আসলে কি স্ট্রেস কাজ করে। তো আমি যদি জাস্ট একটা একটা করে আসি, যে দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে ইনসিটু স্ট্রেস, তার মানে হচ্ছে একটা হচ্ছে ওভারবার্ডেন প্রেসার, যেটা আমি একটু আগে বললাম যে পুরো একটা পয়েন্টে সয়েলের উপর কি স্ট্রেস কাজ করে। একটা হচ্ছে ইনসিটু স্ট্রেস, তার মানে তার উপর যে উপরে যে সয়েলটা আছে, ওই সয়েলের কারণে যে স্ট্রেসটা হয় সেটা কাজ করে। আর একটা বলা হচ্ছে স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোডস থ্রো ফাউন্ডেশন সিস্টেম। তার মানে হচ্ছে তোমার বিল্ডিংটা, ধরো তুমি একটা বিল্ডিং করলা, সো বিল্ডিংটা যে ওয়েটটা দিবে তোমার, যে ওয়েটটা দিবে সেই ওয়েটটা আসলে সয়েলে ট্রান্সফার হয়, যেটা আমি প্রথমেই তোমাদেরকে বলছি। সয়েলে ট্রান্সফার হয় কি হবে, কলাম, বিল্ডিং এর লোড গুলো বেসিক্যালি ট্রান্সফার হয় ধরো কলামের মাধ্যমে, কলাম থেকে সে ফাউন্ডেশনে যায়। সিমিলারলি ব্রিজের লোড গুলো কি হচ্ছে, ব্রিজ পিয়ার থেকে সে ফাউন্ডেশনে যাচ্ছে, ফাউন্ডেশন থেকে লোডটা সয়েলে ট্রান্সফার হয়। দ্যাট মিনস একটা সার্টেন পোর্শন অফ লোড ফাউন্ডেশন নেয় এবং ফাউন্ডেশন ওই লোডটাকে সয়েলের উপর ছেড়ে দেয়। সো ফাউন্ডেশন যখন ওই লোডটা নেয় এবং সে যখন সয়েলে ডিস্ট্রিবিউট করে, তার মানে কি, সে ওই ফোর্সটাকে সয়েলের উপর ছেড়ে দিচ্ছে। তার মানে ওই এক্সটার্নাল লোডের কারণে সয়েল কিন্তু আরো কিছু স্ট্রেস পাচ্ছে। সেটাই এখানে বলা হচ্ছে যে স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোড। যে লোডটা তুমি অ্যাপ্লাই করেছো, ওই অ্যাপ্লাইড লোডের কারণে সয়েলে স্ট্রেস জেনারেট হয়। সো ওই স্ট্রেসটা হচ্ছে সয়েলের উপরে কাজ করে এডিশনালি, যেটা তোমরা যদি একটু খেয়াল রাখো, তোমরা যখন কনসলিডেশনে সুলতান ফারুক স্যার তোমাদেরকে যখন সেটেলমেন্ট পড়িয়েছিল, তখন একটা বড় ইকুয়েশন তোমরা পড়েছো, এবং বড় ইকুয়েশনে দেখবা যে লগ এর পরে সিগমা প্লাস ডেল সিগমা ডিভাইডেড বাই সামথিং একটা ইকুয়েশন ছিল, মনে আছে কিনা তোমাদের আমি জানি না। সিগমা 5 সিগমা নট প্লাস ডেল সিগমা ডিভাইডেড বাই সিগমা নট প্রাইম, সামথিং লাইক দ্যাট, এরকম। সো ডেল সিগমাটা হচ্ছে আসলে এখানে সেকেন্ড পয়েন্টটা, যে স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাইড লোড, যে তুমি একটা লোড অ্যাপ্লাই করেছো, ওই লোডটা অ্যাপ্লাই করার কারণে কি স্ট্রেস তোমার এখানে জেনারেট হয়েছে সেটা। ওইখানে হয়তো স্যার তোমাদেরকে ধরে নিয়েছে যে সিম্পল ডেল সিগমা ইকুয়াল টু 100 kPa, সামথিং লাইক দ্যাট। স্যার এরকম জাস্ট হয়তো একটা ভ্যালু চিন্তা করে স্যার প্রবলেম করিয়েছে, তাই না তোমাদেরকে? জি স্যার, মাঝে মধ্যে ইয়া দিয়ে দেখাইছে,
ওই ফাউন্ডেশন দিয়ে দেখাইছে। হ্যাঁ, জাস্ট একটা ফাউন্ডেশন দিয়ে স্যার দেখিয়েছে, বাট আমাদের এখানে আমি এই চ্যাপ্টারে আমরা যেটা দেখবো ইন জেনারেলি সেটা হচ্ছে এই লোড গুলো যখন একটা ফাউন্ডেশন থেকে ধরো সে 100 কিলো নিউটন একটা লোড আসছে বা 1000 কিলোর একটা লোড আসছে, এই লোডটা কারণে স্ট্রেসটা কিভাবে ক্যালকুলেট করা হয় সেটাই আসলে আমরা এই চ্যাপ্টারে দেখবো। ঠিক আছে, দেখো সেটাই বলা হচ্ছে যে তোমার এটা গ্রাউন্ড সারফেস, এটা লাল পয়েন্ট যেটা সেটা হচ্ছে তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখানে তোমার উপরে যে স্ট্রেসটুকু আছে সেটা যে স্ট্রেসটা ক্যালকুলেট করবে সেটা হচ্ছে ইনসিটু স্ট্রেস, যেটাকে আমরা ওভারবার্ডেন প্রেসার বলি। দ্যাট মিনস তুমি এফেক্টিভ স্ট্রেসের কনসেপ্টটা যদি পারো তুমি এখান থেকে ইনসিটু স্ট্রেসটা তুমি বের করতে পারতেছো। দেন তোমার সুপার ইম্পোজ লোড, সো স্ট্রেস ফ্রম অ্যাপ্লাইড লোড। ফাউন্ডেশন তোমার যে লোডটা দিবে সেই লোডটার কারণে তোমার একটা স্ট্রেস জেনারেট হবে, সেই স্ট্রেসটা তোমাকে আসলে এখানে ক্যালকুলেট করতে হবে, যেটা বলা হচ্ছে স্ট্রেস ফ্রম অ্যাপ্লাইড লোডস। এন্ড এই টপিকগুলো বলার জন্য প্রি রিকুইজিট হিসেবে আমি কিছু রেখেছিলাম, যেটা আমি জাস্ট ডিসকাস করব না এখানে, এটা তোমরা অলরেডি পড়েছো। সেটা হচ্ছে এখানে তোমার মোর সার্কেলটা তোমাদের জানাটা উচিত, কারণ মোর সার্কেলটা যদি তোমরা একটু জানো, মোর সার্কেলটা আসলে এখানে খুবই ইম্পর্টেন্ট। মোর সার্কেলটা যদি জানো তাহলে তোমরা সয়েলের শিয়ার স্ট্রেংথ বা আদার ফিচার গুলো আরো ডিটেল বুঝতে পারবা। স্যার তোমাদেরকে যখন শিয়ার স্ট্রেংথ পড়ায়, স্যার তো মনে হয় মোর সার্কেল তোমাদেরকে পড়িয়েছিল, পড়ায় নাই স্যার? হুম পড়াইছে স্যার। হুম এবং সয়েল মেকানিক্সে তো মোর সার্কেলটা আসলে বেসিক্যালি তোমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে যেভাবে পড়েছো এক্স্যাক্টলি সেম সেম জিনিসই এখানে, বাট এখানে আমরা যেটা সয়েল মেকানিক্স আমরা যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমরা কম্প্রেশনটাকে পজিটিভ ধরি এবং টেনশনটাকে আসলে নেগেটিভ ধরি। কম্প্রেশন আমাদের এখানে সয়েল মেকানিক্সে যেটা হয় কম্প্রেশনটা পজিটিভ থাকে এবং টেনশনটাকে আমরা নেগেটিভ ধরি, এই কারণে যে সয়েল বেসিক্যালি সয়েল আসলে স্ট্রং ইন কম্প্রেশন। সয়েল তো যেহেতু সয়েল যেহেতু ডিপোজিট হয়, সয়েল বেসিক্যালি নিতে পারে হচ্ছে কম্প্রেশন রাদার দেন টেনশন। সয়েলের টেনসাইল স্ট্রেংথ আমরা নর্মালি ধরে নেই যে 0, সয়েল বেসিক্যালি নেয় হচ্ছে কম্প্রেশন। এবং এখানে যদি আমি আরেকটু এক্সপ্লেন করি, সয়েলের বেসিক ফেলিউর যদি বলো, সয়েল আসলে টেনশনে খুবই কম, কম্প্রেশনে খুব কম ফেল করে। সয়েলের ফেলিউর বেসিক্যালি হয় হচ্ছে তোমার শিয়ারে। আমি যদি এখানে যদি আমি কিছু সয়েল পার্টিকেল আমি ধরো সয়েলকে তুমি একটা লোড দিলা, কম্প্রেশন লোড দিলা, সে তুমি কম্প্রেশন লোড দিলা কিউ ধরো ফর এক্সাম্পল। সো সয়েলটা বেসিক্যালি তোমার কম্প্রেশনে সে যথেষ্ট স্ট্রং, সে সেম অ্যামাউন্টের লোডটা সে নিতে পারবে, সে তোমাকে দিবে। বাট প্রবলেমটা হয় কোথায়, সয়েলের যে সয়েল বেসিক্যালি তো মিলিয়নস অফ গ্রেইনস তারা এরকম একটা তারা একটা বন্ডিং ক্রিয়েট করে, হয় ফ্রিকশনের মাধ্যমে না হলে তোমার কোহেশনের মাধ্যমে। বিভিন্ন হয় ফ্রিকশন অথবা কোহেশনের মাধ্যমে তারা একটা বন্ডিং ক্রিয়েট করে। এখন তোমার যেটা হয় যে সয়েলে যখন তুমি লোডটা দাও, তুমি লোডটা যখন দাও সয়েলের যে এই কম্প্রেশনটা সে নিতে পারে, যেহেতু সে কম্প্রেসড অবস্থায় আছে, তার ক্যাপাসিটি আছে হিউজ কম্প্রেশন নেওয়ার। বাট তার যে সারফেস গুলো, দুইটা গ্রেইন যে সারফেস থাকে, ওই গ্রেইন সারফেসে শিয়ার ফর্ম করে। তাদের যে সারফেস থাকে এই সারফেসে শিয়ার স্ট্রেস ফর্ম করে। ঠিক আছে, এবং নর্মালি যেটা দেখা যায় যে সয়েলের এই কম্প্রেসিভ স্ট্রেংথটা ফেলিওর মোডে আগে যায় না, নর্মালি সয়েলের শিয়ার স্ট্রেংথের ফেলিওরটা আসলে আগে রিচ করে। কারণ আমি আগেই বলেছি সয়েল ইজ ভেরি স্ট্রং ইন কম্প্রেশন ন্যাচারালি, সে খুব কম্প্রেশন নিতে পারে, যেহেতু সয়েল লেয়ারের ফরমেশনটাই হয় কম্প্রেশনের মাধ্যমে। বেসিক্যালি সে যখন তার যে গ্রেইন পার্টিকেল গুলো থাকে, তাদের গ্রেইন পার্টিকেলের মধ্যে তাদের বা ডিফারেন্ট লেয়ারের মধ্যে তারা একটা শিয়ার জেনারেট করে। এই শিয়ার স্ট্রেসটা যখন জেনারেট করে, সো এই শিয়ার স্ট্রেসটা যখন সয়েলের স্ট্রেংথকে এক্সিড করে যায়, সয়েলের তো একটা নির্দিষ্ট স্ট্রেংথ আছে, স্ট্রেংথ হচ্ছে তার ক্যাপাসিটি আর স্ট্রেস হচ্ছে তার উপর ইনডিউসড ফোর্স। সো তার স্ট্রেংথকে যখন সে এক্সিড করে যায়, তার উপর যে এই ভার্টিক্যাল লোডটা তুমি যখন দিচ্ছ, এই ভার্টিক্যাল লোডে কেন সে কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশনটা সে নিচ্ছে, বাট
অ্যাট দ্য সেম টাইম তার এই যে বিভিন্ন সারফেসে তার উপর ইন্টারপার্টিকেলের মধ্যে তাদের শিয়ার স্ট্রেস জেনারেট করতেছে। এই শিয়ার স্ট্রেসটা যখন তার ক্যাপাসিটিকে ছাড়া যায়, ক্যাপাসিটি মানে হচ্ছে সয়েলের একটা নির্দিষ্ট স্ট্রেংথ আছে, ওই স্ট্রেংথকে যখন এক্সিট করে যায় তখন আসলে সয়েলে ক্র্যাক ফর্ম করে, সয়েলটা বিভিন্ন ধরনের ফেইলিউর সয়েল শো করে। ঠিক আছে, সেই ফেইলিউর বা সেই স্টেটকে আমরা যখন পৌঁছাই, সয়েলটা যখন শিয়ারটা যখন ফেইল করে, সয়েলের শিয়ার স্ট্রেস যখন শিয়ার স্ট্রেংথকে এক্সিট করে যায়, তখনই আমরা ওই ফেনোমেননটাকে বলি ফেইলিউর অফ দ্য সয়েল, সয়েলের ফেইলিউরটা হয়। এবং যেটা শিয়ার স্ট্রেংথের স্যার তোমাদেরকে বোধহয় পড়িয়েছে এরকম একটা মোর কুলম্ব ফেইলিউর ক্রাইটেরিয়া, তাই না? এখানে সিগমা, এখানে টাউ ছিল, এরকম একটা লাইন স্যার পড়িয়েছে না তোমাদেরকে, মনে আছে? জি স্যার। হ্যাঁ, এবং দেখো এখন ফেইলিউরটা তুমি ডিফাইন করবা কিভাবে, দুইটা ইস্যু, একটা হচ্ছে ফেইলিউরটাকে তুমি ডিফাইন করবা হিসাবে কিভাবে। এন্ড ফেইলিউরটা ডিফাইন করা মানে হচ্ছে সয়েলের স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপটাকে ডিফাইন করা, স্ট্রেস স্ট্রেন বা স্ট্রেস রিলেশনশিপটাকে বিল্ড আপ করা। এবং আমি যদি আবারও রিপিট করি যে ধরো সয়েলের যখন শিয়ার স্ট্রেসটা জেনারেট করে, সেই স্ট্রেসটা যদি স্ট্রেনকে এক্সিট করে তখন সয়েলটাকে ফেলিউর হিসেবে চলে যায়। এবং সেটাকে ডিফাইন করার জন্য সবচেয়ে ইজি এবং ওয়েল নন ইকুয়েশন হচ্ছে মোর কুলম্ব ফেলিউর ইকুয়েশন। মোর কুলম্ব ফেলিউর ইকুয়েশন, মোর কুলম্ব ফেলিউর ইকুয়েশনে বেসিক্যালি আমরা যেটা করি যে নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেসের মধ্যে একটা রিলেশনশিপ আমরা ড্র করি, এবং সেই রিলেশনশিপটা নর্মালি থাকে একটা স্ট্রেইট লাইন, সেই রিলেশনশিপটা থাকে একটা স্ট্রেইট লাইন, এবং এই স্ট্রেইট লাইনের ইকুয়েশনটা হচ্ছে টাউ ইকুয়ালস টু সি প্লাস সিগমা tan phi। এখানে হচ্ছে সি হচ্ছে কোহেশন, বা তুমি যদি এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, সো স্ট্রেট লাইন ইকুয়েশনের সি হচ্ছে এখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে সি, আর তোমার যে স্ট্রেট লাইনের যে স্লোপ সেটা হচ্ছে tan phi। ঠিক আছে, এখন এই মোর কুলম্ব ফেলিউর ইকুয়েশনের বেসিক অ্যাপ্লিকেশনটা কি? অ্যাপ্লিকেশন হচ্ছে সে তুমি কোন একটা সয়েলের, ধরো একটা সয়েলের তুমি এটা জানো হচ্ছে ফেলিউর লাইন, এটা জানার সুবিধা হচ্ছে কি, তোমার জানার সুবিধা হচ্ছে তুমি ফেলিউর লাইনটা যখন জানো, এখন তুমি সিমিলারলি ধরো তুমি নর্মালি তুমি একটা গ্রাউন্ড চিন্তা করলা, ধরো এটা হচ্ছে একটা গ্রাউন্ড, এখন তুমি এখান থেকে একটা সয়েল নিলা, এ পয়েন্টে একটা সয়েল নিলা, যে সয়েলটাকে তুমি রিপ্রেজেন্ট করলা এটা হচ্ছে এ সয়েলটা। ঠিক আছে, এই সয়েলের উপর নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস কাজ করে, সেটা তুমি মোর সার্কেল দিয়ে বের করলা। নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস কতটুকু সেটা তুমি মোর সার্কেল দিয়ে বের করলা। মোর সার্কেল দিয়ে বের করার পরে তুমি স্ট্রেসটা যদি এখানে প্লট করো, সে তোমার মোর কুলম্ব ইকুয়েশনে যদি তুমি প্লট করো, সে মোর সার্কেল হিসাবে যদি তুমি প্লট করো, ধরো তোমার বিভিন্ন ধরনের প্লট হইতে পারে, সে এরকম একটা প্লট হইলো, এরকম একটা প্লট হলো, সে এটা হচ্ছে অপশন 1, এটা হচ্ছে অপশন 2। সো অপশন 1 হচ্ছে তোমার এই যে স্ট্রেইট লাইন সেটা হচ্ছে ফেইলিউর লাইন, স্ট্রেইট লাইন যেটা সেটা হচ্ছে ফেইলিউর লাইন। সো এই স্ট্রেইট লাইনের ভিতরে তোমার যদি কোনো সয়েলের স্টেট থাকে, এইটা হচ্ছে ফেইলিউর লাইন, তার মানে হচ্ছে এই ফেইলিউর লাইনটাকে যখন এক্সিট করে যাবে, এখানে হচ্ছে সয়েলটা ফেইল, এই স্টেটে যদি সয়েলটা থাকে সয়েল ফেইলড, বা এটা হচ্ছে ইম্পসিবল স্টেট, বেসিক্যালি এই স্টেটে সয়েলটা যায় না। সো তোমার এই স্ট্রেট লাইনের নিচে যদি কোনো সয়েলের স্ট্রেট যে লাইন, এই স্ট্রেট লাইনের নিচে যদি সয়েল থাকে বা সয়েলের স্টেট থাকে, যেটা তুমি সিম্পল এখান থেকে বের করেছো, সো সয়েলের স্ট্রেস যদি থাকে এবং প্লট করে যদি তুমি মোর সার্কেলটাকে এই স্ট্রেট লাইন যে ফেইলিউর লাইনের নিচে যদি পাও, দ্যাট মিনস তোমার সয়েল ইজ সেফ এগেনস্ট শিয়ার ফেইলিউর, সয়েল ইজ সেফ এগেনস্ট শিয়ার ফেইলিউর, তার মানে সয়েলটা ফেইলিউর থেকে অনেকটুকু নিচে আছে। আর তুমি যদি কোনো একটা মোর সার্কেল ড্র করো, সিমিলারলি স্ট্রেস ড্র করে তুমি যদি ড্র করো, এবং এই সয়েলের যে মোর সার্কেল সেটা যদি ফেইলিউর লাইনকে টাচ করে, তার মানে হচ্ছে সয়েলটা ফেইলিউর লাইনকে টাচ করে, দ্যাট মিন্স সয়েল ইজ অন দ্য ভার্জ অফ দ্য ফেইলিউর, সয়েলটা ফেইলিউর স্টেটে পৌঁছায় গেছে, ওই সয়েলটা তোমার আলটিমেটলি তুমি খুব মানে সয়েলের ফেইলিউর স্টেজে সয়েলটা পৌঁছায় গেছে, সয়েলের বেসিক্যালি সে তার শিয়ার স্ট্রেসের
স্ট্রেংথের যে ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটিটুকু মোস্টলি সে নিয়ে নিয়েছে। সো তার মানে সয়েলটা ফেইলড অবস্থায় চলে গেছে, এবং ফেলিউর লাইনের পরে আসলে সয়েল মাসটা যাইতে পারে না, বিকজ ফেলিউর লাইনের পরে যেটা যেটা ওইখানে তো আসলে ফেলিউর লাইনের পরে তো একটা সয়েল যেতে পারবে না। সো দ্যাট মিনস ওই স্টেটটাকে আসলে আমরা বলি ইম্পসিবল স্টেট। সো নর্মালি কখনো কোনো সয়েলের যে তুমি যদি মোর সার্কেল ড্র করো, সেটা ন্যাচারালি সেটা আসলে ফেলিউর লাইনকে এক্সিট করে না, সে ফেলিউর লাইনকে টাচ করতে পারে। সে ফেলিউর লাইনকে যখন টাচ করবে, দ্যাট মিনস সয়েল জাস্ট রিচ ইটস ফেলিউর স্টেট, এবং সে যখন ফেলিউর লাইনের নিচে থাকবে তখন বলতে হবে যে সয়েলটা সেফ এগেনস্ট শিয়ার ফেলিউর। এইটাই হচ্ছে আসলে বেসিক্যালি সয়েলের শিয়ার স্ট্রেংথের কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা আসলে কিন্তু সব জায়গায় লাগবে। আমি এখানে যেহেতু প্রি রিকুইজিট রেখেছি, যার কারণে আমি আসলে স্যার পড়ানোর পর আমি জাস্ট অল্প একটু তোমাদের সাথে আমি ডিসকাস করেছি, ঠিক আছে? সো এত এই যে শিয়ার স্ট্রেস বা এটা নিয়ে যে ইনিশিয়াল যে ডিসকাশন, এখানে তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো। কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাই বুঝছো? হুম, কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শুনে যাচ্ছি। তাহলে আমার একটা কোশ্চেন ছিল, আমি আজকে বেসিক্যালি কোশ্চেনের পরে তোমাদের ক্লাস হয়তো নিব না আজকে, যেহেতু আজকে ডিসকাশনটা ছিল প্রি রিকুইজিট নিয়ে। সেটা হচ্ছে যে ধরো আমি যদি এটা প্রবলেম সেট করি, ধরো এটা কর্ণফুলী নদীর টপ, এইখানে ধরো তোমার পয়েন্ট অফ কনসিডারেশন হচ্ছে ধরো এটা, ঠিক আছে? এখানে ধরো হিউজ স্ট্রেস কাজ করতেছে, ধরো সে ফর এক্সাম্পল এখানে ধরো 30 মিটার একটা ডেপথ কাজ করতেছে, এখানে ধরো 10 মিটার একটা ডেপথ কাজ করতেছে, আর আরেকটা লেয়ার ধরো এটা হচ্ছে আরেকটা গ্রাউন্ড। এই গ্রাউন্ডটা ধরো এখানে আমার পয়েন্ট হচ্ছে সে বি হচ্ছে এখানে, এবং বিটা হচ্ছে ধরো সে অনলি ধরো 4 মিটার নিচে, 4 মিটার নিচে, ঠিক আছে? এটার গামাও ধরো 17, এটার গামাও ধরো 17, এটার গামা তো 9.8 পানিজন যেহেতু আছে। এটাও ক্লে, এটাও ক্লে। এখন আমি যদি কোশ্চেন করি যে সয়েল এ সয়েলে হচ্ছে ফেল করে নাই, কি রে ভাই? হ্যাঁ, ধরো সয়েল এ ফেল করে নাই, ঠিক আছে? সয়েল এ হচ্ছে তোমার পয়েন্টার কই, চলে গেছে। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। সামহাও আমি জানি না এটা
আমি স্লাইডটা শেয়ার অফ করি। ধরো আমার যেটা তোমাদের সাথে এখন শেয়ারে আছে, কোনটা শেয়ারে? বোধহয় হোয়াইট বোর্ডটা কি শেয়ারে আছে? না স্যার। দেখো আমি হোয়াইট বোর্ডে যদি আর একটু ড্র করি, আবারই যদি ড্র করি, আগের ইয়েটা চলে গেছে। তো দুইটা কেস, একটা হচ্ছে যে ধরো তোমার এটা হচ্ছে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর থিকনেস হচ্ছে ধরো, ওয়াটারের ডেপথ হচ্ছে ধরো 30 মিটার, এবং এখানে তোমার ক্লে লেয়ার আছে। তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে পয়েন্ট এ, এখানে এটার গামা হচ্ছে তোমার গামা 17, এটার থিকনেসটা হচ্ছে তোমার 10 বলছে। 10-15 যাই বলি, ধরো ধরলাম 10ই বলছিলাম। আর হচ্ছে এটা গ্রাউন্ড, নর্মাল গ্রাউন্ড, এবং ওইখানে তুমি একটা পয়েন্ট নিচ্ছ ধরো বি, যে পয়েন্টটা হচ্ছে তোমার 4 মিটার নিচে। এখানেও গামা ধরো হচ্ছে 17, এটাও ক্লে। এখানে গামা হচ্ছে 17, এখানে গামা হচ্ছে 9.81। এখন আমি যেটা সামারি করতে চাচ্ছি, সামারিটা হচ্ছে তোমার সয়েল এ, যেটা আমি যেটা জাস্ট ইন জেনারেল আমি বলতে চাচ্ছি যে সয়েল এ হচ্ছে নট ফেইল, আর সয়েল বি তে হচ্ছে সয়েলটা হচ্ছে ফেইল্ড মাস। এক্সপ্লেইন করতে পারবো আমাকে কেন, ওয়াই? ক্যালকুলেশন করার দরকার নেই, ইফেক্টিভ স্ট্যাটিস্টিক্স বাইর করার দরকার নেই, ইন জেনারেলি বলো সয়েল এটা, আমি বলতেছি সয়েল এটা ফেল করে নাই, বাট সয়েল বিটা ফেল করছে, ওয়াই? স্যার এতে এফেক্টিভ স্ট্রেসের পরিমাণ কম, বিতে বেশি। আমার তো মনে হয় এতে এফেক্টিভ স্ট্রেস বেশি হবে। এতে স্যার 170 আর বিতে তো 68 মাত্র। স্যার এতে তো স্যার সেটা এটা মানে পানির নিচে আছে, সেক্ষেত্রে স্যার সাবমার্সড কমতে করতেছে। হ্যাঁ, এতে সয়েলটা অনেক, সয়েল এটা কি, এটা এফেক্টিভ স্ট্রেস বেশি আছে না? না জি স্যার, এটা কম আছে। 72। স্যার এতে বেশি আছে। হ্যাঁ, এতে বেশি আছে, বাট আমি বলতেছি এ ফেল করে নাই, বিতে কম আছে, বাট বিটা ফেল করে গেছে, ওয়াই? স্যার বিতে তো এটা বন্ডিং ক্রিয়েট করতে পারে নাই, ক্লে পানি যেহেতু নাই, ওয়াটার টেবল। স্যার কোহেশনের মান তো সি এর মান তো 0 আপনার বি এর। সি এর মানে যেটাতে চলে গেছো সেটা তো তুমি আউটপুটে চলে গেছো, বাট বেসিক্যালি এখানে যেটা হয়েছে, আর আর কারো কোনো উত্তর আছে, আনসার আছে? এতে অনেক প্রেসার ক্রিয়েট হয়েছে পানির কারণ। হ্যাঁ জানি তো, কিন্তু সে তো ফেল করে নাই, নট ফেইলড। A point is subjected to huge compressional load than B. Is it true? জি স্যার। জি স্যার। Yeah. But my point is A soil is still safe against failure, but B soil reaches its failure state. স্যার বিয়ের So উপরে তো পানি নেই। apparently you see that A is subjected to higher stress than B. So what is natural? A is going to be failed or something like that, but A is not failed. Rather, B soil is failed. So my question is why? স্যার ক্লেতে যেহেতু পানি নেই, তাহলে সে সেটেলমেন্টে যেতে পারবে না, সেজন্যই ফেলটা করবে, যদিও বা কম স্ট্রেস আসে। There is no external load, so I guess that there is no settlement between A and B. They are no signal, so ignore the settlement. স্যার শিয়ার স্ট্রেন্থ বেশি। If I say that যদি বলি যে দুইটা সয়েলেরই, ফর এক্সাম্পল জাস্ট এমনি ধরে নিলাম, মানে কোনো কিছুর জন্য না, ধরে নিলাম যে দুইটা সয়েল ইজ সেম ক্যাটাগরির, এবং দুইটা সয়েলই আসলে দুইটা সয়েলই সেম, এবং দুইটা সয়েলই তোমার হচ্ছে
বেসিক্যালি এই লাইনটা মেনে চলে, এই মো কুলম্ব ফেলিওর লাইনটা মেনে চলে। তাও এগুলো সি প্লাস সিগমা 10 ফাইটা মেনে চলে। এখন ডিফারেন্সটা আসলে ক্রিয়েট হয়েছে কোথায়? ডিফারেন্সটা আসলে ক্রিয়েট হয়েছে এখানে। এ সয়েলটা হচ্ছে তোমার ইফেক্টিভ স্ট্রেস বেশি, তার মানে তার উপর কম্প্রেশনটা বেশি। তুমি যদি সে এ সয়েলটা নাও, এ সয়েলটা যদি তুমি মো সার্কেল ড্র করো, বা এ সয়েলটা সে একটা সেগমেন্ট তুমি নিলা, তার উপর কম্প্রেশনাল লোড কিন্তু বেশি। সিগমা এ যদি চিন্তা করো, তার উপর কম্প্রেশনাল লোড বেশি। ওয়ারাস তুমি যদি সিগমা বি নাও, একটা সয়েল নাও, তার উপর যে ভার্টিক্যাল স্ট্রেস সিগমা বিটা কিন্তু কম। দ্যাট মিন্স নর্মাল স্ট্রেস সিগমা বি তে কম দেন সিগমা এ। এখন তুমি যদি মো সার্কেল ড্র করো, আমি জাস্ট কোয়ালিটেটিভ, এখানে আমি কিন্তু কোনো ম্যাথমেটিক্স ইউজ করি নাই। বি এর ক্ষেত্রে, এ এর ক্ষেত্রে তোমার যেটা হচ্ছে সম্ভবত, এর ক্ষেত্রে তোমার মোর সার্কেলটা কাইন্ড অফ, যদি তুমি ড্র করো, মোর সার্কেলটা কাইন্ড অফ এরকম কিছু একটা হচ্ছে, ঠিক আছে? হুইচ ইজ এই কালারটা হচ্ছে এ এর জন্য। আর বি এর ক্ষেত্রে তুমি যদি মোর সার্কেলটা ড্র করো, ইভেন দো বি এর স্ট্রেসটা কম, বি এর মোর সার্কেলটা মোস্ট প্রবাবলি হচ্ছে এরকম, এই কালারটা হচ্ছে বি। এবং আমার ধারণা তোমরা যদি একটু চিন্তা করো, এখন তোমরা ডিফারেন্স দেখতে পারবা যে তারা তুমি এখানে যে তোমার চোখের সামনে যে জিনিসটা আছে, সেটাতে তুমি দেখতে পাচ্ছ পয়েন্ট এ ইজ সাবজেক্টেড টু হায়ার ভার্টিক্যাল স্ট্রেস দেন পয়েন্ট বি। সো যদি নর্মালি আমরা চিন্তা করি, ওকে, আমরা নর্মাল চিন্তা করি যার উপর লোড বেশি পড়বে সেই ফেল করবে, বাট সয়েল মেকানিক্স এর ক্ষেত্রে বেসিক্যালি ওই কনসেপ্টটা আসলে ভাবে কাজ করে না। যদিও এ হায়ার স্ট্রেসে কাজ করে, বাট এর উপর যে শিয়ার স্ট্রেসটা জেনারেট হয়েছে, সেই শিয়ার স্ট্রেসের ম্যাগনিটিউডটা কম, যার কারণে এর যে মোর সার্কেলটা তোমরা দেখছো, এর মোর সার্কেলটা অনেক ফ্ল্যাট। এর ক্ষেত্রে যে শিয়ার স্ট্রেস, এই পয়েন্টে যে শিয়ার স্ট্রেস যে টাউটা, সে টাউ এটা কম। বাট বি এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে বি এ তোমার যে শিয়ার স্ট্রেসটা কাজ করতেছে, সেই শিয়ার স্ট্রেসটার ম্যাগনিটিউড বেশি, এবং এই শিয়ার স্ট্রেসটা তোমার বেসিক্যালি করতেছে কি, শিয়ার স্ট্রেসটা ফেলিওর প্লেনকে টাচ করে ফেলতেছে, যার কারণে আসলে বি পয়েন্টটা ফেল করতেছে বিকজ অফ দ্য শিয়ার স্ট্রেস। সো সয়েলের ক্ষেত্রে আসলে তোমার কম্প্রেসিভ স্ট্রেসের চেয়ে ফেলিওর স্টেটে, সয়েলটাকে তো ফেলিওর স্টেটে টাচ করতে হবে। সো ফেলিওর স্টেট টাচ করার জন্য বেসিক্যালি তোমার এই শিয়ার স্ট্রেসটা ইম্পর্টেন্ট। বেসিক্যালি শিয়ার স্ট্রেসটা যখন তোমার সয়েলকে টাচ করে, বা শিয়ার স্ট্রেসটা যখন তোমার কোনো সয়েলের ফেলিওর লাইনকে টাচ করে, সেই স্টেটকে আমরা বলি ফেলিওর স্টেট। সো ইন দ্যাট সেন্স আসলে সয়েলের ক্ষেত্রে তোমার ইম্পর্টেন্ট যেটা চিন্তা করতে হবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রেস হচ্ছে, এখানে আসলে আমরা ফেলিওর যখন চিন্তা করি, সয়েলের শিয়ার স্ট্রেসটা ইম্পর্টেন্ট, যার কারণে আসলে আমাদেরকে সয়েলের শিয়ার স্ট্রেংথটা বের করতে হয়। সো শিয়ার স্ট্রেংথটা আমরা আসলে ডিরেক্টলি ওভাবে বের করি না, আমরা যেটা করি যে আমরা আসলে সয়েলের যে ইঞ্জিনিয়ারিং প্রপার্টি গুলো সেটা বের করি, হুইচ ইমপ্লিসিটলি রিফ্লেক্ট দ্য সয়েল শিয়ার ক্যাপাসিটি। দ্যাট মিনস সয়েলের ইঞ্জিনিয়ারিং প্রপার্টি আমরা যেটা বের করি, সি এন্ড ফাই, অথবা যেটা তোমাদেরকে আমি শুরু থেকে বলে আসতেছি, এই দুইটা সয়েলের বেসিক ইঞ্জিনিয়ারিং প্রপার্টি। এই ইঞ্জিনিয়ারিং প্রপার্টি গুলো বেসিক্যালি সয়েলের শিয়ার স্ট্রেংথটাকে রিফ্লেক্ট করে। তো এটা কি বোঝা গেছে কিনা একটু বলো, বুঝতে পারছো কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো স্যার এটা তো স্যার বি নাম্বারটা তো স্যার মানে কোহেশন তো জিরো হবে, কারণ এখানে কোনো ওয়াটার লেয়ারই নাই, তাহলে তো এটা এমনি উপর উঠবে ওই আপনার এটা। আমি ধরে নিলাম যে কোয়েশন আছে কোনোটাই, একদম যে তুমি বেসিক্যালি আমরা থিওরির জন্য বলি আর কি, যে ক্লে সয়েলে কোয়েশন আছে ফাই নাই, ফাই আছে কোয়েশন নাই, বাট বেসিক্যালি সবগুলা সয়েলই সি ফাই সয়েল। বেসিক্যালি অনেস্ট মানে তুমি একদম পিওর স্যান্ড তুমি খুবই কম পাবা। বেসিক্যালি সবগুলো মোস্ট অফ দ্য কেস সয়েল সি ফাই সয়েল। তো ধরে নিলাম যে সয়েল সিও আছে ফাইও আছে, বুঝো নাই? বুঝছো?
তোমরা যেটা দেখো বা আমরা যেটা দেখি, আমরা সবসময় যেটা চিন্তা করি সেটা হচ্ছে সয়েলের ক্যাপাসিটি বের করার জন্য আমরা সি আর ফাইটা বের করে ফেলতেছি, সি বাইর করতেছি, ফাই বের করতেছি, ঠিক আছে। বাট আমি যেটা তোমাদেরকে এখন যেটা পড়ালাম যে সি ফাইটা বের করার কেন আমরা বের করি বা হোয়াট ইজ বিহাইন্ড সি এন্ড ফাই। বিহাইন্ড সি এন্ড ফাই হচ্ছে এই যে এখানে তোমাদেরকে যে মোর সার্কেলটা পড়াইলাম সেটা, বা এখানে যে কনসেপ্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা, যে সয়েলের যে শিয়ার স্ট্রেসটাই আসলে সয়েলের টাইপস এর উপর ডিপেন্ড করে, সয়েলের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। শিয়ার স্ট্রেসটা যখন সয়েলের ক্যাপাসিটিটাকে টাচ করে তখনই আসলে ফেলিওর হয়। এটাই হচ্ছে আসলে তোমাদেরকে বোঝানোর আমার থিম। সো এই জিনিসগুলো আমরা তো আর ডিরেক্টলি এই জিনিসটা হচ্ছে একদম থিওরিটিক্যাল কনসেপ্ট, মানে একদম ফান্ডামেন্টাল সয়েল মেকানিক্স এর কনসেপ্ট। বাট আমরা যখন সয়েল অ্যাপ্লাই করি, মানে যখন আমরা ক্যাপাসিটি বের করি, তখন আসলে আমরা তো আর এরকম প্রতিটা পয়েন্টে পয়েন্টে মোর সার্কেল ড্র করবো না। ইন দ্যাট কেস আমরা সি5 বের করে সেটা ইউজ করে আমরা ক্যাপাসিটি বের করি। বাট এখানে যে স্লাইডে যে জিনিসগুলো দেখতেছো, তোমরা যদি পরবর্তীতে কেউ সয়েল মেকানিক্স নিয়ে রিসার্চ করো বা পরবর্তীতে যদি কেউ অ্যাডভান্সড কোনো সয়েল মেকানিক্স এ পড়াশোনা করো বা সয়েল মেকানিক্স এর কোনো জটিল প্রবলেম সলভ করো যেখানে আসলে ফান্ডামেন্টাল নিয়ে ডিল করতে হবে, সেখানে তোমার আসলে আজকে আমি এখন যে জিনিসগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম এই জিনিসগুলো তোমাদের লাগবে। আদার দেন তুমি সি5 বের করে তুমি প্রবলেম সলভ করে ফেললা, পরীক্ষা পাস করে গেলা, কি বলে জানি প্র্যাকটিক্যাল লাইফও ক্যাপাসিটি বের করে যেতে পারবে, ওইটা সমস্যা নেই। বাট এই ফান্ডামেন্টালটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই কারো কোনো কোশ্চেন? সবাই কি বুঝছো না সবাই ঘুমায় গেছো? হ্যালো, জি স্যার, আছি স্যার। কারো কোনো কোশ্চেন আছে না? বুঝোই নাই, সবাই দেখি চুপচাপ। কোশ্চেন নাই কারো? হ্যালো, আমি কি পরের টপিকে যাব? জি স্যার। দেখো এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি শেয়ার স্ট্রেংথে আমার কোনো কোশ্চেন থাকে, ইন দ্যাট কেস ইউ উইল গেট এ ফান্ডামেন্টাল কোশ্চেন। I will not say typical C and phi to solve a problem. Okay, I will give C, I will give phi, and then solve a problem. I will not say that kind of question in the final exam. So that is also important for your final exam. So if you have any question, you can ask me right now. If no, then I can proceed or I can stop today's class. May I proceed? স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর প্রসিড করবো না। আজকে এতটুকুই, যেহেতু আজকে প্রি রিকুইজিট স্ট্রেস ডিউ টু অ্যাপ্লাই টু প্রি রিকুইজিটটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে স্ট্রেস কিভাবে ক্যালকুলেট করে বা প্রসিড, মোস্টলি এই চ্যাপ্টারটা তোমরা পড়ে আমারে গালিগালাজ একটু বেশি করবা, কারণ এই চ্যাপ্টারটাতে তোমাদেরকে যেহেতু মোস্টলি ইকুয়েশন গুলো একটু বড় বড় ইকুয়েশন গুলো, আমি চেষ্টা করি পরীক্ষায় তোমাদেরকে এই কমপ্লিকেটেড প্রবলেম এই চ্যাপ্টার থেকে না দেওয়ার জন্য, তারপরে মাঝে মাঝে হয়তো প্রবলেম চলে আসে। ইন দ্যাট কেস এই চ্যাপ্টারটাতে কিছু ইকুয়েশন তোমাদেরকে হয়তো মুখস্থ করা লাগতে পারে, কারণ I am not allowed to give you the equations in the final exam or the question paper, বুঝছো? বাট আমি যতটুকু চেষ্টা করি যে তোমাদেরকে যাতে তোমরা কম ইকুয়েশন দিয়ে বা কম মুখস্থ করে যাতে পার করতে পারো। বাট এই চ্যাপ্টারটা ইজি, একটাই প্রবলেম হচ্ছে এখানে ইকুয়েশন গুলো একটু কমপ্লিকেটেড, এছাড়া বাট বাকি জিনিসগুলো খুব ইজি। এবং এই জিনিস আজকে যে কনসেপ্টটা পড়ালাম এটা একটু তোমরা দেখে রাখো। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে যে স্ট্রেস, যে ডেল সিগমা স্ট্রেস যে জেনারেট হচ্ছে সেটা কিভাবে ক্যালকুলেট করে এবং সেটার এফেক্ট আমরা কিভাবে কনসিডার করি আমাদের ফিল্ডে, সেটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, বুঝছো সবাই? হ্যাঁ, তোমাদের সিআর কি আছে? সিআর দুজন কি আছো তোমরা? হ্যাঁ, তোমাদের হচ্ছে যে কালকে 9টায় আমাকে মইনু স্যার ফোন করছিল, স্যার কালকে 9টায় ক্লাসটা নিবে। হ্যাঁ, স্যার আমাকে বলছিল আজকে নেওয়ার জন্য, আজকে বোধহয় স্যারের ক্লাসটা ফাঁকা, তো আমি আসলে আজকে তো পারবো না, কারণ আমি এখন তোমাদের সাথে তোমাদের ক্লাস শেষ করে আমি ডিপার্টমেন্টে যাব। কালকে তোমাদের কি কমন কোনো স্লট আছে ফাঁকা? না স্যার, কালকে তো নাই। কালকে স্যার সোমবার 12টায় আবার যে ফাঁকাটা ছিল ওটা মইনু স্যার ক্লাস নেবে এ সেকশন। হ্যাঁ হ্যাঁ, মইনু স্যার আমাকে বলছে যে স্যার ক্লাস নেবে, তাহলে আমি তোমাদের ক্লাস মঙ্গলবার 9টায় নিব। ঠিক আছে? হ্যাঁ স্যার, মঙ্গলবার 9টায়।
পরশুদিন সকাল 9টায় আমার ক্লাস, আর 9টায় তোমরা কোনো স্যারকে ক্লাস টেস্টের টাইম দিবে না, বলবা যে স্যার 9টায় ক্লাস আফতাব স্যারের জন্য ফিক্সড, বুঝছো? ওকে স্যার। হ্যাঁ, মইনুল স্যার আজকে ক্লাস নিতে পারতেছে না স্যার, ওই যে একটা স্যারের ইম্পর্টেন্ট মিটিং এ স্যার কালকে আমাকে ফোন করছিল, তো আমি এই কারণে কালকে ক্লাসটা নিচ্ছি না। আর তোমাদের কিন্তু বন্ধ নাই, এটা জানো তো? হ্যাঁ স্যার, বন্ধ তো জানি স্যার। চলছে। অফিসিয়ালি তোমাদের বন্ধ নাই, আমি তো ভাবছিলাম যে আনঅফিসিয়ালি তোমাদের ক্লাস নিব, রাইট নাও ইটস অফিসিয়াল। তো অফিসিয়ালি কোনো বন্ধ নাই। আর তোমাদের আমি হয়তো আমার আশা করি আমার এই মাসে তোমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো মঙ্গলবার 9টায় তোমাদের ক্লাস হবে, 2 সেকশনে একসাথে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আজকে ক্লাস শেষ করতেছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।